ডক্টর ইমতিয়াজ, খুব সাম্প্রতিককালে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির সদ্য সাবেক ভিসি তাকে নিয়ে সামাজিক মাধ্যম, প্রিন্ট মিডিয়ায় অনেকগুলো কথা হচ্ছে যে তার নিয়োগ প্রক্রিয়া হয়তো ঠিক ছিল না, সেখানে অনেক অসঙ্গতি ছিল। ব্যাপারটা কি আসলেই তাই, না এর ভেতরে অনেক কিছু আছে? এটা এক কথায় উত্তর দিতে গেলে এর ভিতরে অনেক কিছু রয়েছে। আসলে বিশ্ববিদ্যালয়ে সবচাইতে কন্ট্রোভার্সিয়াল এবং ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এখন বর্তমান যে পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়, এই পদ্ধতি থাকলে ফেরেশতাকেও যদি এখানে ভাইস চ্যান্সেলর বানানো যায়, তবুও ওনাকে বিতর্কমুক্ত করা যাবে না। তবে এই ক্ষেত্রে আপনি নিয়োগ প্রক্রিয়াটা কেমন হওয়া এখন উচিত আপনার মতে? প্রথমত তাহলে এই নিয়োগ পদ্ধতির পরিবর্তন, যদি বিতর্ক যদি এড়াতে চাই, বিতর্ক সম্পূর্ণ এড়ানো খুব কঠিন। তারপরেও যদি মোটামুটি সন্তোষজনকভাবে বিতর্ক এড়াতে চাই, তাহলে এই নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন করা খুবই জরুরি। কি ধরনের পরিবর্তন? সেই পরিবর্তনটা আমি পরে বলি। যেহেতু সদ্য সাবেক ভিসিকে নিয়ে কথা হলো, সদ্য সাবেক ভিসি প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, ওনার সাথে আমার খুব যে বেশি চেনা জানা আছে তা নয়। তবে আমার জন্য আনন্দের যে এ পর্যন্ত আমার নিয়োগের পরে যত বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন, তাই জন্য দুইজন বিশ্ববিদ্যালয় আমাকে বাই নেমে চিনতেন। তার মধ্যে প্রফেসর সালেহ হাসান নকিব এবং ইনার আগের ভিসি গোলাম সাব্বির সাত্তার, দুইজন স্যার আমাকে চিনতেন, নাম জানতেন। কিন্তু যতটুকু ওনাকে চিনি, আমার মনে হয়েছে উনি যথেষ্ট স্ট্রিক্ট অ্যান্ড ভেরি এক্সেপশনাল ইউনিক পার্সোনালিটির লোক। যে অভিযোগগুলো করা হচ্ছে আমার জানা মতে এগুলো তার পার্সোনালিটির সাথে যায় না। আচ্ছা, এখন আমাকে আবার দেখতে হবে যে অভিযোগগুলো কি। অভিযোগ তো করা হচ্ছে, অভিযোগগুলো কি? অভিযোগগুলো হচ্ছে যে যতটা না কোয়ালিফাইড লোক দিয়েছে কিনা এইটা নিয়ে যতটা না বিতর্ক, তার চাইতে বেশি বিতর্ক হচ্ছে যে উনি জামাতের লোকজনকে নিয়োগ দিয়েছেন বেশি। এখানে বলবার মতো বিষয় হচ্ছে যে এখন তো ফিল্ডে আওয়ামী লীগ নাই, তাহলে ফিল্ডে চাকরি পাওয়ার প্রার্থী রয়েছে হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। একজন লোক বিএনপি করে এর জন্য চাকরি পাবে না, অথবা জামাত করে এর জন্য চাকরি পাবে না। আমি এইটা নিয়ে বিতর্ক তুলতেই চাই না। আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নের বিষয় হবে যে উনি কোয়ালিফাইড কিনা। এইটা নিয়ে বিতর্ক তুলে সেইটাকে আমি এক ধরনের মেরিট দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়, এই নিয়োগে তো আমাকে স্বাধীনতাই দেওয়া হয়েছে যে আমি যেমন ইচ্ছে তেমন লোককে নিয়োগ দিতে পারবো। আমার তেমন মার্কিং ভাগ করে দেওয়া হয়নি যে ওনার হাইট এত হলে এত মার্কস পাবে, এত হলে এত মার্কস পাবে, এই বংশের হলে এত মার্কস পাবে, অমুক রাজনৈতিক দল থেকে আসলে এত মার্কস পাবে, এভাবে তো বলে দেওয়া হয়নি। ওনার ক্যান্ডিডেট দেখে পছন্দ হলে উনি নেবেন, পছন্দ না হলে উনি নেবেন না। ওনার কোয়ালিফিকেশান ছিল জন্যই উনি অ্যাপ্লিকেশন করেছেন, ওনার অ্যাপ্লিকেশন বাতিল হয়নি। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে একজন মানুষের কোয়ালিটি যাচাই করার তো শুধু একাডেমিক সার্টিফিকেট দিয়েই হবে না, আর অনেক প্রাসঙ্গিকতা আছে। তা আমি যেটা বলবার চেষ্টা করছি যে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া আছে, এই নিয়োগ প্রক্রিয়া কাউকে পত্রিকায় লিখে, টিভিতে প্রচার করে, সোশ্যাল মিডিয়া প্রচার করে কাউকে ডিস্টার্ব করা যাবে, কিন্তু এইটাকে তাকে আইনগত দিক থেকে যে এটার খুব বেশি ভিত্তি পাওয়া যাবে তা এতদিন পর্যন্ত কেউ পায়নি, এখানেও পাবে না। তার মানে আপনি বলছেন যে যদি কোনো অসঙ্গতি থাকে সেটা ব্যক্তির নয়, সেটা সিস্টেমের। তো এই ক্ষেত্রে আপনার কোনো প্রস্তাবনা আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেম থেকে আমরা বেরোতে পারবো কিনা। হ্যাঁ, আমাদের নিয়োগ প্রক্রিয়া আসলে একটা সংঘবদ্ধ চক্রের মতন এটাকে নিয়ন্ত্রণ করে। যে প্রক্রিয়া রাখলে ওই সিটি কর্পোরেশন মেয়র যে লিস্ট দিব, ওখান থেকে একজনের নিয়োগ দেওয়ার সুযোগ নিয়োগ দিব না, কিংবা আশপাশের প্রভাবশালী মহল যে তালিকা দিবে সেখান থেকে একজনকেও নিয়োগ দিব না। ওই সিস্টেম এখানে ডেভেলপ হবে না, হতে দেওয়া হয়নি। তাহলে আমি যদি সত্যিকার আমার বলবার কিছু না, আমি বিশ্ববিদ্যালয়ে একেবারেই সাধারণ শিক্ষক, আমাকে খুব কম মানুষ চেনে, এবং এটাই আমার মনে করি যে এটাই আমার আনন্দের যে আমাকে চেনে না। আমি কোনো কমিউনিটির সাথে ওইভাবে ওঠা বসা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নিয়োগটাকে যদি বিতর্ক মুক্ত করার চেষ্টা করা হয় তাহলে সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে যে আমি ধরে নিলাম আমার প্রস্তাবের সাথে সংযোজন, বিয়োজন, এডিটিং হতে পারে, কিন্তু আমার প্রস্তাব আমি যদি ধরে নিই যে 100 মার্কের মধ্যে মার্কিং হবে, তো 100 মার্কস আমি কোথায় কোথায় দেব? আমি মনে করি, আমি অনেক এটা নিয়ে ভেবেছি যে কী করা যায়, রীতিমতো গবেষণা করেছি।
তো আমার মনে হয়েছে যদি আমি 55 মার্কস 55 মার্কস যদি তার একাডেমিক ডকুমেন্টসের উপরে রাখি, এসএসসি টু পিএইচডি, এইখানে সকল রেজাল্টধারী ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একজনে এক জায়গায় ডিসকোয়ালিফাইড হয়ে আরেক জায়গায় যদি তার মানে সর্বোচ্চ শ্রেণীর মার্কস পেয়ে যদি সে সামাল দিতে পারবে, তবে সাধারণত রেজাল্ট খারাপ হলে সামাল দেওয়ার সুযোগ নেই, কারণ 55 মার্কস থাকবে তাহলে একাডেমিক কেরিয়ারের মধ্যে। এর মধ্যে এসএসসি, এইচএসসি, এই থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই চারটাতে 4/40 থাকবে। এখানে যদি কেউ সেকেন্ড ডিভিশন পায় সে মানে 5 মার্কস পাবে, ফার্স্ট ডিভিশন পেলে 10 মার্কস পাবে, থার্ড ডিভিশন পেলে 0 পাবে। সুতরাং 0 পেয়েও যদি ও টোটাল মার্কসে আগায় যেতে পারবে, সমস্যা নেই। তাহলে এখানে 4/40, এমফিলের জন্য 5 মার্কস থাকবে এবং পিএইচডির জন্য মানে 10 মার্কস বা 10 মার্কস থাকবে। কিন্তু একজন ক্যান্ডিডেট এমফিল পিএইচডি দুটো কাউন্টেবল না, যে কোনো একটা কাউন্ট করতে হবে, সেক্ষেত্রে পিএইচডিটাই কাউন্ট হবে। তাহলে মানে ওইটা ডুপ্লিকেশন হবে, ডুপ্লিকেশন, কারণ একজনের শুধু পিএইচডি আছে, তার এমফিল নাই, একজন এমফিল করে আবার পিএইচডি করেছে। সুতরাং যদি এমফিল যার থাকে তার এমফিল নিতে হবে, আর যদি এমফিল পিএইচডি দুটোই থাকে তাহলে পিএইচডি নিতে হবে। তাহলে এই 55 মার্কস এভাবে ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। এখানে ব্যক্তির কমানোর কোনো সুযোগ নেই, তার যে রেজাল্ট সে রেজাল্টের ভিত্তিতেই পাবে। দেন রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামে 30 মার্কস আমি রেখেছি, তবে এটা আরও কমানো যেতে পারে। 30 মার্কস হবে, এখানে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হবে। একটা হচ্ছে এমসিকিউ টাইপ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ টাইপ। এই 3টেতে 10-10, 30 মার্কস থাকবে। প্রয়োজনে 3টা খাতা আলাদা এন্টিটি দেখবে, আলাদা এন্টিটি দেখবে, এক বডি দেখবে না। 3টা খাতা আলাদা এন্টিটি দেখবে, দেখে এখানে অর্থাৎ ব্যক্তি যেন কোনো ক্রমেই তার পছন্দ অপছন্দ এই নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পারে। তাহলে এখানে 30 থাকলো, তাহলে 55 আর 30-এ মোটামুটি 85, 85 আসলো। এরপরে তার পাবলিকেশান, রিসার্চ খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের টিচিংয়ের জন্য। সুতরাং পাবলিকেশনটাকে এখানে কনসিডারেশনে রাখা হয়েছে। পাবলিকেশনের জন্য তার 5 মার্কস থাকবে। এখন আমরা সাধারণত যত ওই প্রিডেটরি জার্নাল আছে এইসব জার্নালকে কাউন্ট করব না, আমরা শুধুমাত্র মানে Q1, Q2, Q3, Q5, Q4 এই 4টা জার্নালকে কাউন্ট করবো। যার Q1-এ একটা পাবলিকেশন সে 1 মার্কস পাবে, যার Q2-তে একটা পাবলিকেশন সে 0.75 পাবে, যে Q3-তে আছে সে 0.25 মানে 5 পাবে, আর যার Q4 আছে সে 0.25 পাবে। এটা ম্যাক্সিমাম আপ টু 5 পর্যন্ত সে পেতে পারে। যদি 5 পূর্ণ হয়ে যায় এর বেশি আর পাবে না সে। সেক্ষেত্রে বাকি পাবলিকেশনগুলো তার কনসিডারেশনে নেওয়া যাবে মার্কিংয়ের ক্ষেত্রে। তাহলে পাবলিকেশনে 5 মার্কস, ভাইভাতে মাত্র 5 মার্কস রাখা হয়েছে, এটা ভাইভা বোর্ডের সম্মানে। আর একটা এটাকে ডামি ক্লাস বলি বা টেস্ট ক্লাস বলি, একটা টেস্ট ক্লাস নিবে, সেই ক্লাসে মার্কস থাকবে। এগুলো পাবলিক মানে শিক্ষক ছাত্রদের উপস্থিতিতে নির্দিষ্ট সাবজেক্টের উপরে, অর্থাৎ যে সাবজেক্টের এক্সপার্ট সেই সাবজেক্টের উপরেই সে লেকচার দিবে। লেকচারটা মানে প্রি নোটিশ হতে পারে যে এই 3টা সাবজেক্টের কোনো এক বিষয়ের কোনো একটার উপর তোমাকে মানে লেকচারটা দিতে হবে। এখানে শিক্ষকদের মধ্যে 5 জন, শিক্ষার্থীর মধ্যে 5 জন, বা যে কোনো একটা ফর্মেটে এটা নানান মডিফাই হতে পারে। দিয়ে এইটাকে যদি করা হয় তাহলে এখানে ব্যক্তির মানে মার্কস দিয়ে কোনো ক্যান্ডিডেটকে দেওয়া বা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বলতে পারেন যে ভাইস চ্যান্সেলর আমাকে বাদ দিয়ে ওনাকে নিয়েছে, এই কথা বলবার সুযোগ নেই। সুতরাং সমস্ত মার্কস ম্যাক্সিমাম 90% মার্কস দিয়ে দিতে হবে তার রেকর্ডের উপরে, একাডেমিক রেকর্ডের উপর, তার পারফরমেন্সের উপরে, ডকুমেন্টের উপরে। আর এমনি ভাইভা বোর্ডের সম্মানে 5 মার্কস রাখা হয়েছে, এটা রাখা যেতে পারে। এইভাবে যদি নিয়োগ হয়, এই বিতর্ক বহু মানে জায়গা থেকে কমায় আনা হবে। এখন এখানে যেটা হয়েছে সেক্ষেত্রে এখন যে সরকার, যদি এ সরকার থাকে তো এই সরকার মনে করে এর মধ্যে বি দলের লোক চলে আসবে, এটা তাদের জন্য প্রবলেম। সুতরাং এইরকম কোনো পদ্ধতি ডেভেলপ করতে তারা চান না। এখন এই নিয়োগ আর নিয়োগের ব্যাপারে আরও যে মানে কথা বলবার সুযোগ আছে, যে যেমন বাংলাদেশের আমি বিদেশে থাকতে যে দেখেছি যে সবচেয়ে তো অভিশাপ আমার কাছে মনে হয়েছে এবং লজ্জার বিষয় মনে হয়েছে যে বাংলাদেশে অনার্স পাস করে শিক্ষক হওয়া যায়, অনার্স পাস করে শিক্ষক হওয়া যায়। এবং আমি বিদেশে থাকাকালীন দেখেছি যে আমার বাংলাদেশি লোক অ্যাসোসিয়েট প্রফেসর, অনার্স পাস মানে পিএইচডি করতেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছে। তো ওনারা 4 বছরের অনার্স করেছে, সেই সুবাদে সে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে এবং সে অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত হয়ে গেছে ওইভাবেই। আচ্ছা, হাউ ডাজ ইট কাম? মানে এটা অসম্ভব ব্যাপার। আমি তো মনে করি পিএইচডি ছাড়া নিয়োগই সম্ভব না। সেক্ষেত্রে পিএইচডি না করে অ্যাসোসিয়েট পর্যন্ত চলে গেছে, আবার ওই ভদ্রলোক অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছে পিএইচডি করতে গেছে।
এখন আমাদেরকে প্রশ্ন করে যে তোমার দেশে ও তো অ্যাসোসিয়েট প্রফেসর, শুনি আবার এখানে পিএইচডি করতে আসে কিংবা এমএস করতে আসে, এটা কীভাবে সম্ভব? রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই যে সিস্টেমগুলো আছে, এই কালচার কি শুধু বাংলাদেশে আছে না অন্যান্য দেশেও আছে? অন্য দেশে আমার মানে আমি জানি না, আমার এটা খোঁজ নেওয়া হয়নি, তবে বাংলাদেশে এটা আছে। 4 বছরের অনার্স যারা করে ওই সমস্ত, বিশেষ করে এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা আছে। এখন পর্যন্ত এটা এক্সিস্ট আছে কিনা আমি জানি না। মানে আমার দেখা মতে বুয়েটে এই কাজটা করা হয়। মানে সে তার বিএসসি কমপ্লিট করার পরে ডিপার্টমেন্ট যদি মনে করে যে একে রাখা দরকার, তাহলে সে যাতে চলে না যায়, অন্য জায়গায় চলে না যায়, সেই জন্য তাকে একটা নিয়োগপত্র ধরায় দেয়। উদ্দেশ্য হচ্ছে সে যাতে অন্য কোনো ইউনিভার্সিটি, অন্য কোনো জায়গায় জয়েন না করে। তো এই কালচারটা মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির বাইরে আছে কি না? আছে, ওই যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এটা আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি তাকে নিয়োগ দিতেই হয়, তাহলে সে এইভাবে নিয়োগ পেয়ে একজন মানে কি বলবো অনার্স করা একজন মানুষ, আমার জায়গা ওখানে, সে নিয়োগ যদি রাখে তাকে লেকচারার হিসাবে, মানে মানে যতক্ষণ পর্যন্ত ডিগ্রি না হয় সে লেকচারার হিসেবে, বা মানে ওইটা কি বলবো, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা এইরকম কোনো পদ দিয়ে, ফিনান্সিয়াল সুবিধা থেকে যত দেওয়া হোক, কিন্তু পদটা তো আমি এগুলো দিতে পারি, ইন্টারন্যাশনাল ডেজিগনেশন যেগুলো, আমি এখানে প্রফেসর, আমি বিদেশেও প্রফেসর। তাহলে এই যে একজনকে সে বিএসসি কমপ্লিট করেছে, তাকে অ্যাসোসিয়েট প্রফেসর ডেজিগনেশন পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে বাংলাদেশে? এগুলো শিক্ষকরাই দিচ্ছে। এখন যে নিয়ম মানে প্রমোশন পদ্ধতি আছে, দুঃখজনক ব্যাপার। আমরা জানি, আমরা যদি ফুড পিরামিড চিন্তা করি, আমরা মানে বোটানির ছাত্র, আমাদেরকে ফুড পিরামিড পড়তে হয়। তো ফুড পিরামিড মানে টার্সিয়ারি লেভেলের যারা কনজিউমার, খাদক, তাদের সংখ্যা হবে সবচাইতে কম। টার্সিয়ারি লেভেলে একটা বনে যদি হরিণ থাকে 50টা, তো বাঘ থাকবে একটা। কিন্তু যদি এরকম হয় যে ওই বনে বাঘ আছে 50টা আর হরিণ আছে 5টা, তাহলে ওখানে বাঘ টিকবে? কারণ ও তো বাঘ তো খেতে পাবে না। আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে ইমব্যালেন্স, মানে এই ফুড পিরামিডের মতো, যে টার্সিয়ারি লেভেলে লোকের সংখ্যা সবচাইতে বেশি। টার্সিয়ারি লেভেল মানে এখানে প্রফেসরের সংখ্যা সবচাইতে বেশি। এখন আমাদের ডিপার্টমেন্টে কোনো লেকচারার নেই, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর আছে কয়জন, আর সব প্রফেসর। এইটা কোনো কথা হলো? তাহলে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগ পাওয়ার পরে সে নানান ধরনের চড়াই উতরাই পেরিয়ে একসময় সে প্রফেসর হবে। কিন্তু 100 জন নিয়োগ হলো, 100 জনই প্রফেসর হলো, তাহলে বোঝা যাবে যে এই মানে আমার যে ফিল্টারিং সিস্টেম, প্রমোশন দেওয়ার জন্য যে ফিল্টারিং সিস্টেম, এই সিস্টেম ভাঙাচোরা, খাওয়ার ভিতরে ছেঁড়া ফাটা আছে, ওই দিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। একজনকেও আমি আটকাইতে পারি না যে বাবা তোমার কোয়ালিটি হয়নি, তুমি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যেতে পারবে না, বা তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসো অ্যাসোসিয়েট প্রফেসরে যেতে পারবে না, বা অ্যাসোসিয়েট প্রফেসর আসো মানে প্রফেসরে যেতে পারবে না। কেউ যদি পণ করে যে আমি প্রমোশন নেব না, তাকে ছাড়া আটকানোর কোনো সুযোগ নেই। ইচ অ্যান্ড এভরিবডি উইল গেট প্রমোটেড, উইল গেট প্রমোশন। আমার কাছে মনে হচ্ছে যে একটা ফল্টি সিস্টেমের ভেতর দিয়ে যে জাস্টিফাই হয়েছে, সে ওই ফল্টি সিস্টেমের মধ্যে দিয়ে আরও কিছু লোক আসুক, এটা চায় যাতে ওই সংখ্যাটা ভারী হয়। ব্যাপারটা এরকম। ওইরকমই, মানে একটা নর্মাল আমাকে যে চেয়ারটা দেবে, আমি ওই চেয়ারটা ডোমিনেন্ট হওয়ার জন্য আমার পরের যে চেয়ার থাকবে, আমি কখনোই চাইবো না যে হি অর শি উইল বি মোর কোয়ালিফাইড দেন মি। আমি চাইবো আমার চাইতে এক ধাপ নিচে আসুক, আর পরে উনি যাবেন, উনি আবার তারপরে আরেক ধাপে। এইভাবে আমি বলি যে সিরিজ অফ মানে আনকোয়ালিফাইড লোকের একটা সমারোহ এখানে। প্রফেসর, তাহলে এখন আপনি যে নিয়োগ প্রক্রিয়ার কথা বললেন, যে সিস্টেমটা অলরেডি ডেভেলপ হয়েছে, সেটা তো আসলে ওই রকম একটা মানে ডিস্টার্বড, যদি বলি যে ক্র্যাকড, এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে বর্তমান যে সিস্টেম সেটা দাঁড়িয়ে আছে। সুতরাং এরা কি চাইবে যে ওই ফল্টি যে সিস্টেম, যেটা তার অরিজিন, যার ভেতর দিয়ে সে এসেছে, সেই সিস্টেমটা বিলুপ্ত হোক? তারা কখনোই চাইবে না যে সিস্টেম বিলুপ্ত হোক। আমি এটা বলছি, এটা তো বিলুপ্ত, ওনারা তো চাইবেন না। একটা মজার বিষয় যে আমার বিশ্ববিদ্যালয়ে এখন চাকরি অলমোস্ট 22 বছর চলছে। তা আমি তো বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগেই বিদেশে ছিলাম। আমার লেকচার হিসেবে নিয়োগও হয়েছে, যদিও আমি পিএইচডির আগে। তবে মানে আনন্দের খবর যে পিএইচডি ছাড়া আমাকে একদিনও ক্লাসে যেতে হয়নি, পিএইচডি করেই আমি ক্লাসে গিয়েছি। এখানে রাজনৈতিক বিবেচনা বা কতটা ডমিনেন্ট করে, রাজনৈতিক বিবেচনাটা কতটুকু ডমিনেন্ট করে, আমি এ পর্যন্ত বাংলাদেশের বাইরে মোর দেন 50 ইউনিভার্সিটি গিয়েছি, সেটাও কখনো বেড়াতেও গিয়েছি। মোর দেন 50।
অনেক। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় আমাকে পরীক্ষা করতে, খাতা দেখতে, মানে প্রশ্ন করতে, ভাইবা নিতে ডাকেনি। অথচ একজন মাসে মাসে যাচ্ছে, এগুলো সবগুলো একটা সিন্ডিকেট কর্তৃক মেইনটেন হয়। মেইনটেন করে তারাই পরীক্ষা নেবে, তারা তাকে ইনভাইট করে, উনি আবার তাকে ইনভাইট পাইবে, এইভাবে একটা মেকানিজম করে চলছে। এবং আমার জন্য এখন আনন্দের বিষয় যে এই রকম মেকানিজমের মধ্যে আমি পা দেইনি বা আমার ঢুকতে হয়নি। আল্লাহ আমাকে বাঁচাইছে যে তোমরা বাবা এই দেশ নিয়ে ব্যস্ত থাকো, আমি যতটুকু সম্ভব আমি বিদেশ নিয়ে থাকি। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমি বিদেশে বছরে 4 বার যাব না 3 বার যাব না 5 বার যাব, এটা আমার শিডিউলের ব্যাপার, আমি বরং শিডিউল ম্যানেজ করতে পারি না। তাহলে আমি যখন বাংলাদেশের ভৌগোলিক সীমানা পার হই তখন আমার মনে হয় যে আমি যোগ্য, আর যখন বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ি তখন মনে হয় যে আমি একটা অপদার্থ লোক। হ্যাঁ, আমার সীমাবদ্ধতা রয়েছে, আমার অনেক দুর্বলতা রয়েছে, তবে আমি শিক্ষক হওয়ার পরে চেয়েছি আমার সকল সীমাবদ্ধতাকে মানে ছোট ছোট অর্জন দিয়ে ঢেকে দিতে। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা দেখেছে যে অনেক ভালো রেজাল্ট, অনেক চমৎকার অ্যাচিভমেন্ট তাদের, কিন্তু ওই ভারে সে মাথা নুয়ে পড়ে গেছে, আর পরে সক্রিয়তা হারিয়েছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, অথবা সেই রকম পারফরমেন্স করতে পারেনি। দুঃখজনক এরকম অনেক ভালো রেজাল্টধারীর এরকম ঘটনা ঘটেছে, এবং সেই সংখ্যা একেবারেই কম না। আচ্ছা, তাহলে আপনি যেই নিয়োগ পদ্ধতি প্রস্তাবনা দিচ্ছেন, আমি দিচ্ছি না, এটা আমার ভাবনা। আমি আজকে এখানে একটু সুযোগ পেয়েছি তাই বললাম। আমার কথা কেউ শুনবে কি শুনবে না আই ডোন্ট নো। আচ্ছা, তো ব্যাপারটা এরকম যে এটা আসলে শোনার জন্য কেউ শুনলেও উনি যে এক্সিকিউট করতে পারবেন, এটা এক্সিকিউশন করার মধ্যে যে ধরনের মেরুদণ্ড সম্পন্ন লোক দরকার, সেই ধরনের মেরুদণ্ড সম্পন্ন লোককে সরকার মহল পছন্দ করবে কিনা ভিসি হওয়ার জন্য, সেটা যথেষ্ট। বা পছন্দ করলেও তাকে সেই কাজে আগ্রহ সমর্থন দেবে কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। সুতরাং এই অভিশাপ থেকে এত সহজেই আমরা হয়তো মুক্তি পাবো বলে আমার মনে হচ্ছে না। তারপরেও যে প্রস্তাব আপনি দিচ্ছেন, যেহেতু আমার কাছে সেটা অনেক ভালো লেগেছে, এই প্রস্তাবটা মানে ওই যে বিড়ালের গলায় ঘন্টি পরানোর মতো, কে পরাবে ঘন্টি, বা এই ঘন্টির আসলে পরানোর একটা প্রস্তাবনা, যে ঠিক একইভাবে কোনো প্রস্তাবনা আপনার কাছে আছে যে ইউনিভার্সিটি সিস্টেমগুলো এমনভাবে হোক যে তা মানে কেমন হলে তারা এই ধরনের সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য। আমি এই যে প্রফেসর সালেহ হাসান নকিবকে নিয়ে যে বিতর্কটা হচ্ছে, এটার পরে আমি নিজেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তাহলে আর কে ভিসি হিসেবে আসবে? ওনাকে যতটা পরিচ্ছন্ন লোক হিসেবে আমি মানে কখন কিছুটা কাছে কিছুটা দূর থেকে আমি যতটুকু বুঝেছি, ওনার ব্যাপারটা আমি অনেক তথ্য পেয়েছি এই জন্য যে ওনার অধিকাংশ বন্ধুবান্ধবের সাথে আমি একটু মেশার সুযোগ পেয়েছি। ফলে আমি ওনার সম্পর্কে অনেক কিছুই জানি। এই জানা থেকেই বলছি যে ওনার মতো একটা ক্লিন ইমেজের এবং অত্যন্ত মানে এক্সিলেন্ট অ্যাকাডেমিশিয়ান হিসেবে উনি যে ওখানে বিতর্কমুক্ত থাকতে পারলেন না, ওনাকেও বিতর্ক করা হলো। বিতর্ক কারা করলো? এই বিতর্ক করেই হচ্ছে যারা নিয়োগ পায়নি তারা। অর্থাৎ একজন মনে করে যে আমি ওর চাইতে ভালো ছিলাম, আমাকে না নিয়ে আরেকজনকে নিয়েছে। এখন এই ভালোর মূল্যায়ন কীভাবে হবে সেটার বড় কথা না, প্রশ্ন হচ্ছে যে যারা নিয়োগ পায় না তারা বিতর্ক সৃষ্টি করে। এই যত নেটওয়ার্কিং হচ্ছে এটা যতটা, আবার কিছুটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আর কিছুটা হচ্ছে পলিটিক্যালি। সালেহ হাসান নকিবের বিরুদ্ধে যত মানে প্রচারণা ছিল, এটা একটা সিন্ডিকেট করতেছে, পলিটিক্যালি এটা করা হচ্ছে ওনাকে ইয়ে করার জন্য। এখন আমি যেটা বলবার চেষ্টা মানে বলতে চাই, এটা খারাপ লাগবে অনেকের শুনতে, যারা এখন ভাইস চ্যান্সেলর হিসেবে আছে বা আগে ছিলেন। সালেহ হাসান নকিবের যে কোয়ালিটি, 10 জন ভিসিকে এক জায়গায় করে একটা বান্ডিল একদিকে আর সালেহ হাসান নকিব নিজেই একদিকে, তাও ওনার সমান হয় না। এখন প্রশ্ন করা যেতেই পারে যে আমার এত রিচ প্রোফাইলের লোক বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য দরকার আছে কিনা। এটা পক্ষে বিপক্ষে বলা যাবে। আমি যদি বলি তাহলে আমি বলবো হ্যাঁ দরকার আছে। বাংলাদেশের যে ইউনিভার্সিটি কনসেপ্ট দরকার আছে, কালচার, সেখানে আসলে সালেহ হাসান নকিব তো যেটাই যেভাবেই হোক, যে এই ভদ্রলোক ভিসি হিসাবে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ মোমেন্টে আসছেন, এসে মাত্র হয়তো 2 বছরের কম সময় থাকলেন, তার মধ্যেই তাকে নিয়ে যত বিব্রতকর পরিস্থিতি ফেলা হলো, এটা নিয়ে আমার মনে হয়েছে যে যারা একটু আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ তারা ভবিষ্যতে আর ভিসি হতে চাইবেন কিনা, এটা নিয়েই যথেষ্ট। আর 2 হচ্ছে যে আমার আরেকটা জিনিস অবজারভেশন, যে কোনো লোকজন তার নিজস্ব বিশ্ববিদ্যালয়ে ভিসি না হন। কারণ ভিসি হলে কোনো না কোনো ইস্যু তৈরি হবে, পক্ষে বিপক্ষে থাকবে, কথাবার্তা হবে, নিজের কর্মক্ষেত্রে এই মানে বিব্রতকর পরিস্থিতির
পড়ে আবার সেখানে চাকরি করাটা একটু কঠিন। সুতরাং আরেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করুন, যা হবে ওখানেই থাকবে, মানে দায়িত্ব শেষে আবার তার জায়গা ফ্রেশ হয়ে ফেরত আসবে। এটা করতে পারলে ভালো। মানে এখন সিস্টেমের কাছে আত্মসমর্পণ করে, হ্যাঁ, সিস্টেমের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের হয়তো কোনো কিছু করবার নাই। তারপরে এই সব কিছুরই মানে উদ্ধার হওয়া যাবে যদি সত্যিকারে আমরা দিনে দিনে তিলে তিলে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করার দিকে নিয়ে যেতে পারি। এটা কি সম্ভব? সম্ভব তো বটেই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বানানোর কোনো কার্যক্রমের মধ্যে নেই, বরং বিশ্ববিদ্যালয়কে অবিশ্ববিদ্যালয় বানানোর কাজেই মোটামুটি মানে ইয়েতে এটা তো ধীরে ধীরে হবে না। এখন মনে করি যে একটা ডিপার্টমেন্টে 30 জন শিক্ষক, এর মধ্যে আমি তো ইচ্ছা করলে যে এখানে 5 জন বিদেশি শিক্ষক নিয়োগ দিতে পারবো না। তাহলে আমি তো বলতে পারি যে প্রতি মানে কী বলবো এটাকে 5% শিক্ষক ফরেনার হতে হবে। সেটা মানে পার্ট টাইম হোক, সেটা স্বল্প মেয়াদে 3 বছর 5 বছরের মেয়াদে হোক, নাকি পার্মানেন্ট হোক, একটা ডিপার্টমেন্টে ফরেন শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। ছাত্রদেরকে তো আমরা বিদেশি ছাত্ররা মাঝে কিছু এসেছিলেন, এখন মনে হয় আবার এটা মানে পিছিয়ে গেছে। অর্থাৎ ওনারা এসে যে ধরনের এনভায়রনমেন্ট চায়, যে ধরনের সাপোর্ট চায়, সেটা হয়তো পারিনি আমরা এনশিওর করতে। এবং টিচিং লার্নিং যে ইনফরমেশনগুলো, যে ব্যাপারগুলো, এখন একজন বিদেশি আসছে, সে তো আর বাংলা ভাষা শিখে পড়তে পারবে না, তাহলে তার ক্লাসটা অন্য একটা ইংলিশ মিডিয়ামে হতে হবে। এখন তার মানে 10টা কোর্সের মধ্যে একটা কোর্সও নাই যে ইংলিশ মিডিয়ামে পড়ায়। সুতরাং এরকম কিছু ঝামেলা আছে। যদিও আমরা কোর্স কারিকুলাম আমাদের যত কিছু আছে সবই মিডিয়াম মানে অফ ইনস্ট্রাকশন ইংলিশ, কিন্তু তাতে হয়তো তারা হ্যাপি না, এই জন্য ওদের সংখ্যা মানে কমে গেছে অনেক। তো আমি মনে করি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফরেন শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। তো ফরেন শিক্ষক তো দূরের কথা, বোটানি ডিপার্টমেন্টের ছাত্র ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানি ডিপার্টমেন্টে নিয়োগ পাবে না, এই আন্দোলনে আমরা এখনও ব্যস্ত। অথচ হওয়া উচিত ছিল আমি যোগ্য বোটানিস্ট দরকার, পৃথিবীর কোথায় থেকে পাশ করেছে কোনো ব্যাপার না, আমার যোগ্য বোটানিস্ট আমি নিয়োগ করব। অথচ আমরা এমন ন্যারো শেপে আছি যে বোটানির মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ক্যান্ডিডেটই কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারে, ও ঢাকায় গেলে আনফিট, আর ঢাকার জন্য রাজশাহী আসলে আনফিট। মজার ব্যাপার, কয়েকদিন আগে একটা আলোচনা শুনছিলাম যে শিক্ষক ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না, বাংলাদেশে পারেনি, সে হয়তো যে অক্সফোর্ডের শিক্ষক হয়েছে, কিংবা হার্ভার্ডের শিক্ষক হয়েছে, MITর শিক্ষক হয়েছে। এগুলো আমাদের জন্য দুঃখজনক। এবং এই ধরনের মানে জটিলতা সৃষ্টি করি আমরা হয়তো ভালো ক্যান্ডিডেটগুলো অনেক সময় আসতে দিতে পারি না। এগুলো সিস্টেম ডেভেলপ না করলে এগুলো থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। এই সিস্টেমকে আসলে পরিবর্তন করাটা খুব ডিফিকাল্ট, যেহেতু এটা দীর্ঘদিন ধরে ব্যাপারটা হয়ে আছে। এখানে কি কোনো স্পেশালাইজড মানে এই পুরনো গদবাঁধা যে সিস্টেম আছে সেই সিস্টেমের বাইরে, যেমন খুব সম্ভব দেশে কিছু কিছু ইউনিভার্সিটি এরকম আছে যে এটা হয়তো জাতিসংঘ দ্বারা পরিচালিত, OIC দ্বারা পরিচালিত, এরকম কিছু ইউনিভার্সিটি এখানে আছে যারা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। ঠিক একইভাবে বাংলাদেশের স্বার্থে যদি গভর্নমেন্ট এরকম 2-1টা ইউনিভার্সিটি যেটা সত্যিকারের স্পেশালাইজড ইউনিভার্সিটি হিসেবে নিয়ে আসতো, যে সেখানে গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, জাস্ট লাইক হার্ভার্ড, MIT। এখানে আমার একটা বক্তব্য আছে। আসলে বিশ্ববিদ্যালয়ে আমি মানে ভিসির কাজ যে ধরনের দিয়ে রেখেছে, ভিসির কাজ হওয়ার দরকার ছিল না। ভিসি নিয়োগ দিব, ভিসি এই যে মানে ইন্টারন্যাশনাল টেরিটরিতে আমাদের যারা স্টেক হোল্ডার, মানে আমার স্টুডেন্ট তো আমাদের প্রোডাক্ট, আমার প্রোডাক্ট বিদেশে যাবে, বিদেশি লোক এখানে আসবে, একটা ইন্টারাকশন হবে। তাহলে আমরা আজ পর্যন্ত অনেক মানে MOU আমাদের সাইন হয়েছে, কয়টা যে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে আমি জানি না। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে 20 জন ছাত্র আমরা চায়নার একটা বিশ্ববিদ্যালয়ে পাঠালাম, আর ওখান থেকে 20 জন এক সেমিস্টার করার জন্য এখানে আসলো। এই ধরনের নেটওয়ার্কিং ভাইস চ্যান্সেলরের উদ্যোগে হবে। এখন কোনো ভাইস চ্যান্সেলর যদি তার জীবনে বাংলাদেশের ভৌগোলিক সীমানা পার হওয়ারই অভিজ্ঞতা না থাকে, কিংবা তার বিমানে চড়া বলতে সে রাজশাহী থেকে ঢাকায় গেছে আর ঢাকা থেকে রাজশাহী আসছে, এইটুকু মানে শিখেছে, তাহলে সে বিদেশের নেটওয়ার্ক তৈরি করে কী করবে? ওই নেটওয়ার্ক সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ফলে আমরা যাকে যে ধরনের কাজ দেওয়া দরকার আমরা তাকে
অন্য কাজ। ওই যে অনেকেই বলে যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য এত ইন্টারন্যাশনাল মানের লোকের দরকার কি? অবশ্যই দরকার আছে। ইন্টারন্যাশনাল টেরিটরিতে আমি যোগাযোগের জন্য ভালো বাংলা বলতে পারে না, ভালো ইংরেজি বলতে পারে না, বা একটা অন্য আদার দেন মাদার ল্যাঙ্গুয়েজ অন্য একটা ভাষা সে ভালো জানে না, তাহলে সে ইন্টারন্যাশনাল লেভেলে নিজের যোগাযোগ করবে কী করে? আরেকজনকে দিয়ে ধার করা দিয়ে সব জায়গায় হয় না।